আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা ইতিপূর্বে নিশ্চয়ই অ্যাসাইনমেন্টের কাজ নিয়ে সবাই ব্যস্ত আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। তোমাদের গণিত অ্যাসাইনমেন্টের এবারের পর্বে বীজগণিতের দুটো সৃজনশীল দেওয়া আছে আর তথ্য এবং উপত্য দিয়ে একটি সৃজনশীল দেওয়া আছে। তবে মজার বিষয় হলো এবারে তথ্যপত্তর যে সৃজনশীলটা আছে সেটা সম্পূর্ণই কিন্তু ব্যতিক্রমধর্মী একটু। আমি সেই বিষয়টা নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি তোমরা সবাই প্রস্তুত আছো। তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে ক্লাসটি শুরু হয়ে গেছে এবং তোমরা ক্লাসটি শেয়ার করে দাও। আর আমার শব্দ ছবি ঠিকমতো দেখা যায় কিনা আমাকে তোমরা যারা যুক্ত আছো একটু কমেন্টস করে জানাও। প্রিয় বন্ধুরা, তা চলো আর দেরি নয়। তবে যাওয়ার আগে নিশ্চয়ই কলম, খাতা এবং ক্যালকুলেটর, পেন্সিল নিতে মোটেই ভুলো না যেন। তো চলো বন্ধুরা আমাদের আজকের ক্লাসে। আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে অ্যাসাইনমেন্টের তথ্যপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের একটু আগেই আমি অবগত করেছি। এবার দেখো, এই সৃজনশীলটা তোমাদের আছে তথ্যপত্র থেকে। বীজগণিত থেকে যে সৃজনশীলটা ছিল, দুটো সৃজনশীল ছিল বীজগণিত থেকে, দুটোই কিন্তু অনেক সহজ এবং তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। কিন্তু এই সৃজনশীলটা একটু ব্যতিক্রমধর্মী আছে। এখানে আমরা যতজন স্টুডেন্ট প্রত্যেকের অ্যান্সার কিন্তু আলাদা হতে বাধ্য, প্রত্যেকের অ্যান্সার আলাদা আলাদা হবেই। অনেক মজাদার না? দেখো এখানে একটা ছক দেওয়া আছে, দেখো এই সারণীর ভিতরে কোনো ডেটা নাই, কোনো তথ্য নাই, শুধুমাত্র একটা সারণী দেওয়া আছে। সারণীটি পূর্ণ করতে হবে তোমার নিজের পরিবারের আলোকে। তাহলে দেখো আমাদের এক একজনের পরিবার কিন্তু এক এক রকম। তাহলে বন্ধুরা প্রশ্নটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তার আগে দেখে নেই যে আমার সাথে কারা কারা যুক্ত আছো। প্রশ্নটার ভিতরে দেখো যে ব্যতিক্রমিতা আছে, তোমরা আশা করি একটু বুঝতে পারবে। পুরো সৃজনশীলটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমার সাথে কারা কারা যুক্ত হয়েছে এবং তোমাদের বন্ধুরা কারা যুক্ত হয়নি তাদের মাঝে ক্লাসটা একটু শেয়ার করে দাও। আশা করি তোমাদের আজকের এই সমস্যাটি খুব দ্রুত সমাধান হয়ে যাবে। ওয়েল ডান আবরার হানাফ, থ্যাংক ইউ। অভয় সংযুক্তা স্বর্ণা যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আমার সাথে বেশ কিছু স্টুডেন্ট যুক্ত আছে দেখতে পাচ্ছি আমি। তোমরা আশা করি ক্লাসটি শেষ পর্যন্ত থাকবে। তাহলে আমি চলে যাই আমাদের আজকের ক্লাসে। প্রিয় বন্ধুরা, ওয়েল ডান। আমরা তাহলে চলে যাই নেক্সট টপিকসে। তো একটু দেখে আসো যে সারণীটি পূর্ণ করতে বলছে তোমার নিজের পরিবারের আলোকে। দেখো সারণীতে কি কি আছে একটু খেয়াল করো বন্ধুরা। সারণীতে কি কি আছে এখানে বলেছে যে সারণীতে তিনটা ঘর আছে। দেখো খরচের খাত, অর্থাৎ আমরা আমাদের পরিবারে দৈনন্দিন জীবনে আমাদের পরিবারে আমার পিতামাতা, তোমাদের পিতামাতারা বিভিন্ন খাতে কিন্তু খরচ করে, তোমরা জানো। তার মধ্যে মোবাইল রিচার্জ একটা ব্যাপার আছে, অতিথিদের আপ্যায়নের একটা ব্যাপার থাকে। কারণ আমাদের অতিথি আপ্যায়ন নিয়ে আমাদের সবারই কিন্তু বাসায় অতিথি আসে বা আমরাও কোথাও না কোথাও যাই বেড়াতে, তো অতিথি আপ্যায়নের একটা ব্যাপার আছে। যাতায়াত, অর্থাৎ আমাদের তোমরা স্কুলে আসো অথবা তোমরা কোথাও ঘুরতে যাও, এখানে কিন্তু যাতায়াত বাবদ একটা খরচ থাকে, মাসিক খরচ। তারপর দেখো আমাদের রোগ শোক কিন্তু সবসময় লেগেই থাকে, ঠান্ডা, কাশি, জ্বর বা বিভিন্ন রকম সমস্যা থাকে, এর জন্য আমাদের ওষুধ কিনতে হয় মাসে। পাশাপাশি দেখো আমাদের শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য বই, খাতা, কলম, পেন্সিল এগুলোও কিন্তু কিনতে হয়। তাহলে এছাড়াও কিন্তু আমাদের পরিবারে অনেক রকম খরচ আছে। তাহলে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করছি বলো? আমাদের টপিকস এই 5টা খরচ নিয়ে আলোচনা করছি। তো বলছে সারণীটি পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে। আমি আবার বলছি, এই প্রশ্নটা আমি কিন্তু আমার পরিবারের আলোকে বা একটা নির্দিষ্ট পরিবারের আলোকে করছি। তোমরা এটা কিন্তু তোমার নিজের আলোকে বাসার ট্রাই করবে, এটাই সৃজনশীলতা। এখানে কিন্তু কারো উত্তরের সাথে কারো উত্তর নাও মিলতে পারে। তাহলে কীভাবে পূর্ণ করবো আমি শুধু তোমাদের টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলছে টাকার পরিমাণ এবং গণসংখ্যা। ধরলাম তোমার পরিবারে তোমরা 3 ভাই বোন এবং তোমার মা বাবা, এই 5 জন নিয়ে আমি আজকে চিন্তা করি। তাহলে এই 5 জনের মোবাইল রিচার্জ বাবদ আমি ধরে নিলাম যে খরচ হলো কত, খেয়াল করো একটু। তাহলে প্রশ্নটা একটু খেয়াল করো, একবার দেখে আসি। সারণীটি পূর্ণ করব তোমার নিজের পরিবারের আলোকে। তারপর যে সারণী আমি তৈরি করব সেই সারণী থেকে মধ্যক নির্ণয় করব। তারপর যে সারণী আমি তৈরি করেছি তার থেকে একটা আয়তলেখ আঁকবো। এ হলো আমাদের আজকের পড়ার বিষয়।
তো চলো এক একটা করে আমি একটা করে আজকে সমাধান তোমাদের শুরু করি। ওয়েল ডান। প্রথমে দেখো ক নাম্বার, সারণীটি পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে। আমি আগেই বলেছি, ধরে নিলাম তোমার পরিবারের লোক সংখ্যা 5 জন এবং অনেকে মোবাইল ফোন ইউজ করে না। টোটাল ধরলাম সর্বনিম্ন সে 300 টাকা ইউজ করলো, মোবাইল রিচার্জ বাবদ 300 টাকা গেল এবং 300 টাকা ইউজ করলো মোট 3 জনে মিলে। ধরলাম তোমার বড় ভাই বা বড় বোন আর মা বাবা, এরা মিলে মোট 300 টাকা ব্যবহার করছো। আর আমার কথা হলো, তুমি কিন্তু এখানে 300 পরিবর্তে অন্য সংখ্যাও দিতে পারো, 500 600, যার পরিবারে যা খরচ হয় তা দিতে পারো। তবে আমার পরামর্শ হলো এখানে রাউন্ড ফিগার দিবে সবসময়। রাউন্ড ফিগার দিলে তোমার অঙ্কটা করতে সুবিধা হবে। আর জনসংখ্যা 3 জন নয়, তুমি এখানে 5 জন 6 জন 7 জন যা মন চাই তাই দিতে পারো। এটা তোমার পরিবারের আলোকে কিন্তু আমি বলছি। এবার একটু খেয়াল করো, অতিথি আপ্যায়ন। ধরলাম তোমার বাসায় প্রতিদিন বা মাসে 5 জন মেহমান আসলো, ধরলাম তাদের বাবদ তুমি খরচ করলা 2000 টাকা এক্সট্রা। মেহমান বাবদ তুমি 2000 টাকা খরচ করলা, কয়জন মেহমান আসলো? 5 জন। এটাও কিন্তু চেঞ্জেবল। তোমার পরিবারের জন্য তুমি বেশি টাকা, তুমি 10,000 টাকা খরচ করতে পারো, মেহমান হয়তো আরো বেশিও আসতে পারে। এবার দেখো, এটা কিন্তু সব আপেক্ষিক, এক একজনের জন্য এক একটা হবে। আমি আবার বারবার বলছি, যাতায়াত বাবদ তুমি ধরলাম যে আমরা 5 জন মানুষ কোথাও যদি বেড়াতে যাও ধরলাম, তাহলে তোমার 1500 টাকা লাগলো রিক্সা ভাড়া সহ মাসে। তাহলে মানুষ ধরলাম 4 জন, 4 জন মিলে আমরা যাচ্ছি বা সবাই যাচ্ছি না, এখানে 5 জনও লিখতে পারো, যতজন সদস্য সবাই হয়তো যাচ্ছে না। অনেকে ছোট বোন থাকে, তাদের যাতায়াত খরচ থাকে না, এই জন্য আমি 4 জন ধরলাম আর এখানে যাতায়াত বাবদ 1500 টাকা লিখলাম। এটাও কিন্তু বাড়তে পারে কমতে পারে। চলো এবার ঔষধ ক্রয়, যে মাসে কয় টাকার ওষুধ লাগে আমরা একটু দেখে আসি। দেখো এখানে 1000 টাকা বাবদ দেখলাম ওষুধ লাগে, ধরলাম 5 জন ফ্যামিলির সবারই কোনো না কোনো ওষুধ দরকার হয়, ধরলাম 5 জনেরই ওষুধ লাগলো, মাত্র 1000 টাকার ওষুধ লাগলো এক মাসে। এবং সর্বশেষ শিক্ষা সামগ্রী ক্রয়। দেখো এখানে কিন্তু অনেক বিষয় থাকে, তোমাদের এই ইউনিফর্ম, তোমাদের বই খাতা কলম পেন্সিল, এগুলো বাবদ ধরলাম আমাদের মাসে খরচ আছে 1800 টাকা। এবং তোমরা 3 ভাই বোনই তোমরা লেখাপড়া করো, ধরলাম 3 জন। তা এই হলো আমাদের জনসংখ্যা। প্রত্যেকটা খাদ্য ওয়াইজ আমরা ছকটা ফিল আপ করলাম। এই ছকটা তুমি নিজের মতো ফিল আপ করতে পারো। সদস্য সংখ্যা বাড়তে পারে কমতে পারে, আবার এই যে টাকার পরিমাণও বাড়তে পারে কমতে পারে। তাহলে ক নাম্বার প্রশ্ন কিন্তু এখানেই শেষ। কি বন্ধুরা, বুঝতে পারলে তো? আমরা কিন্তু এই ছকটারই এখন মধ্যক নির্ণয় করব, একটু ব্যতিক্রম কিন্তু। তো চলো এই ছকটার থেকে আমরা মধ্যকটা কিভাবে নির্ণয় করতে হয় তা একটু দেখে আসি। প্রশ্নটা হলো সারণী থেকে মধ্যক নির্ণয় করো। সারণী কিন্তু প্রশ্নে ছিল না, আমরা সারণী তৈরি করেছি। এটা আমি আমার নিজের মতো করে তৈরি করেছি, তুমি তোমার মতো করে তৈরি করবে। অ্যাসাইনমেন্টটা একটু মজা করে করো, তোমার নিজের ফ্যামিলির একটা মানে ব্যয় বা ব্যয়ের খাত নিয়ে একটা অঙ্ক তুমি নিজেই তৈরি করতে পারবে কিন্তু। তো সেক্ষেত্রে আমি তোমাদের এখন কি বলবো, দেখো যে আবরার যুক্ত আছে, আর দেখতে পাচ্ছি সাজ্জাদ যুক্ত আছে, থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি ওরা, তোমরা একটু অঙ্কটা মনোযোগ দাও কিন্তু প্রিয় ছাত্র বন্ধুরা, এটা কিন্তু তোমাদের করতে হবে। তুহিন শিকদারকে তোমার নামটা একটু বলবে আমাকে প্লিজ, আর বাকিদের আমি চিনতে পারিছি মোটামুটি। তো এখানে আমরা যে কাজটা করব, এর মধ্যক নির্ণয় করব। একটা জিনিস খেয়াল রাখবে, মধ্যক নির্ণয় করার জন্য যদি তথ্যগুলো একটি সারণীতে থাকে, তাহলে অবশ্যই তার ক্রমযোজিত সারণী বানাতে হবে। কি বলছি আমি, বলো? মধ্যক নির্ণয় করার প্রথম শর্ত, যদি তথ্যগুলো একটি সারণীতে থাকে, তাহলে প্রথম স্টেপ হলো একটি ক্রমযোজিত সারণী বানাতে হবে। আর তোমরা কিন্তু সবাই জানো যে কিভাবে ক্রমযোজিত সারণী তৈরি করতে হয়। এখানে আরেকটা ঘর তৈরি হবে, ধরো আরেকটা ঘর আমি লিখে ফেললাম। এখানে লিখতে হবে গণসংখ্যার পাশে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, অথবা যোজিত গণসংখ্যা লিখলেও হবে। আচ্ছা গেল। তো এখন এই ক্রমযোজিত গণসংখ্যাটা এখানে লিখবো, 3 3 নেমে যাবে। তো বলো তো, যে আমার সাথে যুক্ত হচ্ছে এই ঘরে কি হবে একটু বলো তো দেখি। আমি মনে হয় অনেকেই জানো তোমরা, এই যে দ্বিতীয় ঘরে, দ্বিতীয় শ্রেণীতে বা অতিথি আপ্যায়নের ক্রমযোজিত গণসংখ্যা কত হবে? যারা আমার ক্লাসটা দেখতে পাচ্ছ একজন একটু উত্তর দাও। এই যে আপনারা আছো, তারপরে সাজ্জাদ আছো, তোমরা উত্তর দাও তো, যে এখানে দ্বিতীয় ঘরে অতিথি আপ্যায়ন বাবদ কত হবে ক্রমযোজিত গণসংখ্যা? আমি দেখতে পাচ্ছি যে তোমরা কিন্তু এখন একজনের উত্তর দাওনি,
আনন্দ, আনন্দ যুক্ত হয়েছে আমার সাথে। আনন্দ উত্তর দাও। এই দ্বিতীয় ঘরে আমি কর্মজীবিত কত লিখবো দেখি পারো কিনা তুমি। দ্বিতীয় ঘরে কর্মজীবিত গণসংখ্যা কত লিখবো দেখি, ট্রাই করো, আমি দেখতেছি কিন্তু। বুঝিনি বলছে। হ্যাঁ, তোমরা তারা এখন এতক্ষণ ক্লাসটা মনোযোগ দিয়ে এখন একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা কিন্তু বুঝতে পারবে। আমি প্রথম থেকে দেখিনি, কেন এতক্ষণ কি করেছো? ওয়েল দেখো না, এখন দেখো একটু। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আবার বলতেছি কর্মযুদ্ধ গণসংখ্যা মিলে লিখতে হয়। সারণীটা কিন্তু ফিল আপ করলাম। তার প্রথম শ্রেণীতে দেখো গণসংখ্যা আছে 3, এখানে 3 নামাবো। পরের শ্রেণীতে তখন কর্মযুদ্ধ লিখবে, তখন এই 3-এর সাথে এই 5 যুক্ত করতে হবে। তাহলে 3 এবং এই 5 যুক্ত করে এখানে নামাবো কত, কত নামাবে? 8 নামাবে, 8। এই 3, এই যে 3 এবং 5 যোগ করলে 8 হবে। এখন নিশ্চয়ই বুঝেছো। এখন বলো তো যাতায়াতের ঘরে কত হবে কর্মজীবিত গণসংখ্যা? যাতায়াতের ঘরে, হ্যাঁ, এবার আপনার উত্তর দিচ্ছে 8, থ্যাংক ইউ। তারপরে 8 সংযুক্ত সারণী 8 দিয়েছে। যাতায়াতের ঘরে কত হবে একটু বলো প্লিজ। যাতায়াতের ঘরে কত লিখবো একটু বলো প্লিজ দেখি। 12, ওয়েল ডান। আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টরা কিন্তু এখন মনোযোগী হয়ে গেছে অলরেডি, তারা উত্তরও দিচ্ছে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ জানাই যারা যুক্ত আছো। তাহলে আমি নেক্সটে চলে যাই একটু। এটা 12 হবে, 8 এবং 4 যোগ করলে 12 হবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো 12 এবং 5 যোগ করলে হবে 17, 17 এবং 3 যোগ করলে হবে 20। তাহলে টোটাল গণসংখ্যা দেখো 20 আছে। একটা জিনিস খেয়াল করো, এখানে তোমাদের কিন্তু 20 জোরও হতে পারে বেজোরও হতে পারে, তবে মধ্যকের বেলায় বেজোরের জন্য অঙ্ক করা কিন্তু একটু সহজ, আর জোরের জন্য কিন্তু একটু কঠিন। তো আমার জোর হয়েছে, আমি জোরটাই দেখাচ্ছি। তাহলে এখন কীভাবে মধ্যক বাড়ি করবা? প্রথম স্টেপ হলো কর্মজীবিত গণসংখ্যা করলাম, তারপর লিখবে এখানে n মানে টোটাল নাম্বার, n মানে টোটাল গণসংখ্যা, সেটা হলো 20, যা জোর সংখ্যা। আর জোর সংখ্যা যদি হয় তার মধ্য কীভাবে বের করতে হবে আমি তোমাদের আগের ক্লাসগুলোতে দেখিয়েছি, তাও আজকে বলতেছি। 20-এর অর্ধেক হলো 10, তার 10তম পদ আর 11তম পদের যোগফল হবে। তাহলে লিখবা কীভাবে? অর্থাৎ মধ্যক ইকুয়াল টু, এটা দেখো 10 মানে 20/2, 20/2 মানে 10, আর 20/2 যোগ 1 মানে 11। এখানে 10তম পদ আর এটা হলো 11তম পদ, এবং তাদের যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ অর্থটা হলো 10তম পদ এবং 11তম পদের যোগফলের অর্ধেক। তাহলে এখন খেয়াল করো তো যে আমার 10তম পদ কত আছে, একটু খেয়াল করো। এই সারণী থেকে কিন্তু 10তম পদ বের করতে পারবো আমরা। আমি এটা রেখা টানলাম, 10তম পদ কত দেখি তো, কে বলতে পারো? তুহিন, তন্ময় বলো তো, ওটা হয়েছে। এখন বলো তো যে 10তম পদ কত, আমাকে একটু উত্তর দাও দেখি কেউ পারো কিনা। তোমরা যারা যুক্ত আছো 10তম পদ কত হবে? দশতম পদ কত হবে একটু চেষ্টা করো তো বুঝার। দশতম পদ 10তম পদ হবে, দেখি একটা উত্তর আছে কিনা। না, এখনো বলোনি তোমরা, তো অনেকে দেখতেছো না, একটু ট্রাই করো। এটাই শেষ প্রশ্ন। দেখো 10তম পদ কথা আমি তোমাদের বলে দিচ্ছি। 10তম পদ হলো, তুমি ক্রমযুক্ত গণসংখ্যার দিক তাকাবা, দেখো এখানে 8টা আছে, 8-এর পরে হলো 10, তার মানে এই 12-র যে গড়, তাহলে 8-এর পরে হলো 9, 9 থেকে 9, 10, 11, 12, এই 9তম পদ, 10তম পদ এবং 11তম পদ এবং 12তম পদ, এই 12 পর্যন্ত, অর্থাৎ 9তম পদ, 10তম পদ, 11তম পদ এবং 12তম পদ, সবগুলো পদ আছে এই ঘরে, এই যে এখানে কিন্তু
শুধু 10তম না, আমি আবার বলছি 8-এর পর কত 9, 9, 10, 11 আর এখানে আছে 12, 9, 10, 11, 12 এই 4টা পদে সব এখানেই আছে 1500। তাহলে 9, 10তম পদও লিখবো 1500 আর 11তম পদও লিখবো আমরা 1500। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা নিচের 2 নিচে লিখবো আর এই 10তম পদ লিখবো 1500। এই যে 12-র ঘরে আছে 10তম পদ, কারণ 8-এর পরেই হলো 12, তাই 10তম পদ হলো 12 এই 1500 আর 11তম পদ হলো 1500 যোগ 1500। এখন দেখো তুমি যখন এই ছকটা যদি করো এটাও কিন্তু হবে তোমার পরীক্ষার আলোকে। আবার যদি তুমি নিজে একটা করো নিজের ফ্যামিলির আলোকে, তখন কিন্তু এগুলো চেঞ্জ হতে পারে। আমি কিন্তু বলে দিচ্ছি, তোমরা নিজেরা চেঞ্জ করে করার চেষ্টা করো। তাহলে দেখো উত্তর কত হবে, 1500 আর 1500 যোগ করলে হবে 1500 উত্তর হবে আশা করি। এখানে 3000 হবে, তাহলে মধ্য হলো 3000, এই 1500। চলো এবার বন্ধুরা আমরা আয়তলেখ আঁকা শিখবো। মধ্য কিন্তু শেষ লেখা, এখন আমি তোমাদের শিখাবো আয়তলেখ কি। এই সারণী থেকে একটা আয়তলেখ আঁকবে, আর আয়তলেখ হতে তোমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে এবং কেন সেটা তোমাকে বলতে হবে। এই হলো আমাদের সারণী। দেখো এই সারণীটা কিন্তু তোমাদের একটু আগে আমি শিখিয়েছি। এই সেই আমাদের সারণী, যে সারণীর একটি আয়তলেখ আঁকতে হবে। তোমরা জানো আয়তলেখ আঁকতে গেলে একটা গ্রাফ লাগে, আমি গ্রাফটা লিখলাম, এই যে গ্রাফ পেপার। আয়তলেখ আঁকতে গেলে অবশ্যই গ্রাফ পেপার লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, যে আয়তলেখটা তোমরা সচরাচর শিখেছো বেশিরভাগই, সেই আয়তলেখ কিন্তু এটা এরকম না। এই আয়তলেখটা একটু ব্যতিক্রম, সুতরাং একটু ভালো করে খেয়াল রাখো। এই আয়তলেখটা কিন্তু একেবারে ব্যতিক্রম, বইতে কিন্তু তোমরা সচরাচর এই নিয়মে শেখোনি। তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। আয়তলেখটা নিলাম, এখন আমরা আয়তলেখ আঁকতে গেলে জানো তোমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিতে হবে। তাহলে আমরা এক্স অক্ষ নিলাম, এই যে এক্স অক্ষ মানে যেটা আনুভূমিক রেখা, এটা হলো এক্স অক্ষ, এবং একটা লম্বা দাগ দিবা, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে আমরা দুইটা অক্ষ যে বিন্দুতে মিলে এটা হলো ও, আর এটা লিখবো এক্স আর এটা লিখবো ওয়াই। তাহলে এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। এখন যে কাজটা করবা, এখানে 5 ঘর পর পর তোমার গ্রাফে দেখো এখানে 5টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তোমাদের গ্রাফে এখানে 5টা ঘর থাকবে। তাহলে 5 ঘর পর পর তুমি এখানে দাগ দিবা, 1টা দাগ 2টা দাগ, এরকম 5 ঘর পর পর যতগুলো দাগ আছে দাগ দিবা। ঠিক এইদিকেও দাগ দিবা ওই অক্ষ বরাবর 5 ঘর পর পর। দেখো আমি দাগ দিলাম, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আর উপরে দিলে দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমার সারণীটা দেখো, লক্ষ্য করো, এই হলো আমাদের সারণী। এখন এই এক্স অক্ষ বরাবর রাখবো আমরা, এই যে খেয়াল করো এক্স অক্ষ বরাবর রাখবো আমরা এইটা, এই যে খরচের খাত, আর ওয়াই অক্ষ বরাবর রাখবো টাকার হিসাব। আবার বলছি শোনো, এক্স অক্ষ বরাবর রাখবো আমরা এই খরচের খাতগুলো, এই মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ওষুধ ক্রয়, শিক্ষা সামগ্রী, এগুলো হলো এক্স অক্ষ বরাবর থাকবে। আর ওই অক্ষ বরাবর থাকবে এই যে টাকাগুলো। তাহলে আমি বলতে পারো স্যার এখানে তো গড় অনেক কম, তা আমরা 300, 2000, 1500 বা 1800 এই টাকাগুলো এভাবে কীভাবে দেব? হ্যাঁ, সেটা নিয়ে আমি এখন কথা বলছি, একটু খেয়াল করো। আমরা এই এক্স অক্ষ বরাবর লিখবো খরচের খাত, এই যে এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে লিখলাম এই যে খরচের খাত কি কি আছে দেখো, প্রথমে এই থেকে এই ঘর, এই যে 0 থেকে 5 ঘর, এই ঘরে লিখলাম মোবাইল রিচার্জ, এই ঘরে লিখবো তাহলে কি অতিথি আপ্যায়ন, এই ঘরে লিখবো যাতায়াত, এই ঘরে লিখবো ঔষধ ক্রয়, এই ঘরে লিখবো শিক্ষা সামগ্রী ক্রয়, লিখলাম। এখন এখানে অনেক টাকা, আমি কিন্তু একটা ঘরকে এক ধরতে পারবো না। আমি কি করছি দেখো, 100 ঘরকে সমান 1 ধরেছি এখানে। তার মানে এখানে এইখান থেকে এখানে যে 5টা ঘর আছে দেখো, 5টা ঘর, 1 2 3 4 5, 100 ঘরকে যদি তুমি এক এক করে ধরো তাহলে এখানে হবে 5। এখানে খরচের খাত, আর এটা হলো তোমার খরচের পরিমাণ। এখানে লিখবো খরচের পরিমাণ মানে এইটা। তাহলে এখানে 0 থেকে 5 ঘর, এখানে লিখবা 500, কারণ আমি একটা ঘরকে ধরছি 100 করে, একটা ঘরকে ধরছি 100 করে। আবার বলছি, আমি একটা ঘরকে ধরেছি আমি 100 করে, তাহলে হবে এখানে তোমরা লিখবা এক ঘরকে 100 একক ধরে, এরকম লিখলেও হবে। 100 ঘর সমান 1 একক নয়, অর্থাৎ তোমার একটা ঘরকে আমরা ধরেছি, একটা ঘরকে এখানে আমরা 100 করে ধরেছি। তাহলে 5টা ঘরে 500, এখানে হবে 1000, এখানে হবে 1500, এখানে হবে 2000, এখানে হবে 2500, অর্থাৎ 5টা ঘর সমান 500।
একটা গড় সমান 100, একটা গড় সমান 100। তাহলে আমরা এখন তাহলে টাকাটা লিখে দিলাম, টাকার পরিমাণটা লিখলাম। এখন আমরা মোবাইল রিচার্জ দেখো কয় টাকা আছে, মোবাইল রিচার্জ হলো 300 টাকা। তাহলে এখান থেকে তুমি কিন্তু 500 টাকা যাবা না, তুমি 3 গড় যাবা, 1 গড় 2 গড় 3 গড়। তাহলে কি করবা তুমি, এখান থেকে 3 গড়, এখানে দাগ দেওয়া আছে, দেওয়ার দরকার, এখান থেকে 3টা দাগ দিবে উপরে, দেখো 3 গড়ে। এখন এটা যোগ করে দিবে, এই দেখো এই হলো 1 2 3 গড়, এটা হলো মোবাইল রিচার্জ 300। এরপরটা দেখো অতিথি আপ্যায়ন, এই অতিথি আপ্যায়ন কয় হাজার টাকা, 20,000 টাকা, তা 2,000 টাকা, 2,000 টাকা। তাহলে আমরা এখান থেকে 20টা গড় যেতে হবে আমাকে, এই দেখো 2,000 টাকা আছে, তাহলে এখান থেকে 2,000-এ যেতে হবে, এই যে 2,000 পর্যন্ত আসলাম, এখান থেকেও 2,000 পর্যন্ত আসতে হবে। এখন এটা যোগ করে দাও, কি দেখো আয়তলেখ হয়ে গেল। 3 নম্বরে দেখো যাতায়াত বাবদ আছে কত, 1500 টাকা। তার মানে এখান থেকে 15 গড় যাবে, কারণ একটা গড় হলে 100, 15 গড় যাবে, দেখো 5 গড় 10 গড় 15 গড় এই পর্যন্ত আসতে হবে। তো এই পাশে কিন্তু রেখাটা আনা আছে, এইখান থেকে 15 গড় যাও, এই যে 15 গড়। এখন এটা যোগ করে দাও। ওয়েল, নেক্সট নিশ্চয়ই পারবে, ঔষধ ক্রয় 1000 মানে 10 গড়, তাহলে এখান থেকে 10 গড় যাবে, 5 গড় 5 গড় 10 গড়, এটা যোগ করে দিবে। সর্বশেষ আছে শিক্ষা সামগ্রী ক্রয় 1800 টাকা, তাহলে এখান থেকে 18 গড় উপরে যাবো। তাহলে দেখো 18 গড় গেলে এলো 10 15 16 17 18, এই যে এইখানে আসতে হবে। দেখো আমি যাচ্ছি কিন্তু, এই যে থামো, হ্যাঁ আবার এখান থেকে 18 গড় যাবে, গুড, এটা যোগ করে দাও। ওয়েল, তাহলে দেখো যতগুলো খাত আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, প্রত্যেকটার জন্য আমি একটা করে আয়ত পাইলাম। আশা করি আয়তলেখটা কিভাবে এঁকেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে কিন্তু আমরা একটা গড়কে 100 ধরেছি, ভালোভাবে মনে রাখবে যে একটা গড়কে আমরা 100 করে ধরেছি কিন্তু। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তো আমাদের এই লেখাটা একটু ঘুরেই লিখবে, এখানে লিখবে এক গড়কে 100 একক ধরে 100 টাকা, 1 গড় সমান 100 টাকা। কিভাবে লিখবে, 1 গড় সমান 100 টাকা, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 1 গড়কে 100 টাকা ধরে 100 টাকা। তাহলে কিন্তু আয়তলেখ হয়ে গেল। এখন তোমরা চাইলে এটা রং করতে পারো, যেমন আমি এটা রং করে দিই, দেখো এই যে রং করে দিলাম, এটা রং করে দিলাম, এটাও রং করে দিলাম, এটাও রং করে দিলাম, এটাও রং করে দিলাম, গুড। এরকম বিভিন্ন কালার করে দিতে পারি আমরা। আশা করি তোমাদের এই আয়তলেখটা অনেক সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তা আমাদের প্রশ্নটা ছিল কি, যে আয়তলেখ আঁকবে এবং কোন খাতে সবচেয়ে বেশি খরচ হয় সেটা তোমরা নির্ণয় করবে। এখন বলো তো এখানে সবচেয়ে কোন খাত বেশি হয়েছে, আমাকে একটু কমেন্টসে জানাও তোমরা যারা আছো, যে কোন খাতে সবচেয়ে বেশি টাকা খরচ হয়েছে। ওয়েল, একটু চেষ্টা করো। শেষ কিন্তু আমাদের পুরো ঘ নাম্বার কিন্তু এখনই শেষ হয়ে যাবে, সুতরাং তোমরা খুব দ্রুত উত্তরটা দাও দেখি। হ্যাঁ, স্বর্ণা, সংযুক্ত স্বর্ণা এবং আমাদের সাজ্জাদ, মিস্টার সাজ্জাদ, ওরা দুজন উত্তর দিয়েছে দ্বিতীয় ঘরে, দ্যাট মিনস অতিথি আপ্যায়ন। হ্যাঁ, সাজ্জাদ বলছে প্রথম 5 ঘর ফাঁকা রাখবে কিনা, হ্যাঁ রাখতে পারো। প্রথম 5 ঘর তুমি চাইলে ফাঁকা রাখতে পারো, না রাখলেও হবে। আমরা আয়তলেখে কিন্তু ফাঁকা রাখি, কেন জানো, কারণ আমাদের শুরু হয় কিন্তু অনেক বড় বড় সংখ্যা দিয়ে, 20 21 বা 35 36 দিয়ে শুরু হয়, কিন্তু এখন কিন্তু ওইরকম কোনো সংখ্যা নাই যে শুরু করতে হবে কোথা দিয়ে। তাই এখানে তুমি চাইলে ফাঁকা রাখতেও পারো, আর ফাঁকা রাখার কোনো দরকারও নাই আশা করি। আর যদি তুমি প্রথম 5টা ঘর ফাঁকা রাখো তাতেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি প্রায় শেষ দিকে এসে বলেছি। তোমরা আয়তলেখটা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই, যে আয়তলেখ কি সুন্দর করে আমি এঁকে দিয়েছি তোমাদের জন্য। এখন তাহলে বিবরণ লিখবে। এখানে ছক্রাকোণ এক্স অক্ষ বরাবর খরচের খাত এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহুকে, ওই আগের মতো লিখবা, এক বাহুকে 100 টাকা ধরে আয়তলেখ আঁকা হয়েছে। এটা লেখার পরে লিখবে যে আয়তলেখ থেকে প্রতীয়মান যে
আমার পরিবারের আপ্যায়ন ব্যয় বাবদ খরচের আয়তটি সবচেয়ে বেশি খাড়া, অর্থাৎ সবচেয়ে যে আয়তটা লম্বা হয়েছে উঁচু হয়েছে সেইটা হলো বেশি খরচ, সবচেয়ে বেশি খরচ। তো 2 নম্বরটা কিন্তু তাহলে লিখবা আপ্যায়ন ব্যয় বাবদ খরচের আয়তটি সবচেয়ে বেশি খাড়া, তাই বলা যায় পরিবার আপ্যায়ন ব্যয় সবচেয়ে বেশি খরচ হয়েছে, একটু লিখলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমাদের এই আজকে যে সৃজনশীলটা তোমাদের করালাম আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে অথবা মেসেঞ্জারে জানাবে, আমি নেক্সট ক্লাসে তোমাদের এটা আবার বুঝিয়ে দেব। আর হ্যাঁ, তোমাদের এই তথ্যপত্র ছাড়া যদি আর কোনো সমস্যা থাকে এই অ্যাসাইনমেন্টের উপরে আমাকে ইনবক্সে জানাবে, আমি তোমাদের সাধ্যমতো সমাধান করার চেষ্টা করব। তাহলে আজ আর নয় বন্ধুরা, দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে, তোমাদের সমস্যা নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং আমরা যেন সবাই দ্রুত আবার ক্লাসরুমে ফিরতে পারি তার জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করো যেন দ্রুত এই গজব থেকে আমরা রক্ষা পাই। তবে সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।